আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার জঙ্গলের মাঝে ভুতুড়ে এক বাড়ি, যে বাড়িতে থাকতে আসে এক ফরেস্ট অফিসারের পরিবার। তবে প্রতি মাসের ক্লায়েন্ট ফ্রাইডের রাতে কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে পরিবারটির সাথে। জানা যায় একটার সময় এই বাড়িতে ছিল এক জেলখানা, যে জেলখানায় মৃত্যু হয়েছিল মিমিন নামের এক প্রেগনেন্ট মহিলার। তারই অতৃপ্ত আত্মা নানানভাবে বিরক্ত করতে থাকে লিসা এবং তার পরিবারকে। এই আত্মা মূলত অপেক্ষা করছিল লিসার বাচ্চার জন্ম নেওয়ার, যাতে করে সে তাকে নিয়ে নিতে পারে। এরকমই বাস্তবে ঘটা এক ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে তৈরি আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম রুমা দিনাজ বাপাক। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই হরর মুভির গল্প। গল্পের শুরুতে আমরা দদিত নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা ইন্দোনেশিয়ার এক জঙ্গল পেরিয়ে একটা ভুতুড়ে বাড়ির সামনে আসে। এই বাড়িটা দেখে মনে হচ্ছিল বহুদিন যাবৎ এই বাড়িতে কেউই থাকে না। বাড়ির ভেতরে দদিত প্রবেশ করে, যেখানে অসংখ্য টিকটিকি ঘুরে বেড়াচ্ছিল পুরো দেওয়াল জুড়ে, যার একটা এসে পড়ে দদিতের কাঁধে। সে সেটা ঝেড়ে ফেলে এবং বলে এই বাড়িটি এখনো পর্যন্ত টিকটিকিতে ভরা, যেন বাড়িটি টিকটিকিদের থাকার জন্যই। কথা বলে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে এই গল্পটি ভুতুড়ে, তাই এবার যেন সবাই সিরিয়াস হয়ে যায়। কথা বলে সে বাড়ির ভেতরের দিকে এগোতে থাকে এবং আমাদেরকে এই বাড়িতে কাটানো ভুতুড়ে দিনগুলোর গল্প বলতে শুরু করে। দদিতরা প্রথমে এই বাড়িতে থাকতো না, বরং সে তো 1992 সালে ইন্দোনেশিয়ার ব্লিতার গ্রামে থাকতো। সেখানে আমরা বেশ কিছু বাচ্চাদেরকে ইলেকট্রিক গাড়ি নিয়ে খেলতে দেখতে পাই। তবে এদের মধ্যে কেউ দদিত নয়, বরং দদিত তো দূরে লুকিয়ে দাঁড়িয়ে তাদেরকে খেলতে দেখছিল। এর কারণ হলো তার কাছে ইলেকট্রিক কার ছিল না, আর এই ব্যাপারটা সে তার বন্ধুদের সামনে বলতেও চাইছিল না, কেননা এতে করে সে নিজে ছোট হয়ে যাবে। এমন সময় তার বোন লিসা এবং তার হাজবেন্ড দিন ওই রাস্তা দিয়ে সাইকেলে যাচ্ছিল, যারা কিনা দদিতকে এইভাবে লুকিয়ে থাকতে দেখে বেশ মজা নেয় এবং তার বন্ধুদেরকে জানিয়ে দেয় যে দদিত এখানে লুকিয়ে আছে। কথা বলে তারা তো চলে যায়। এরপর দদিতের বন্ধুরা তাকে ডাকতে থাকে খেলার জন্য। তবে দদিত এখানে নানান রকম বাহানা দিতে থাকে যে তার গাড়িতে চার্জ নাই। তার বন্ধুরা যখন তাকে ব্যাটারিও দিতে চায়, তখন সে মিথ্যা বাহানা দেয় যে সে বাড়িতে ফিরে তার ছোট ভাইয়ের সাথে খেলবে। অথচ দদিতের তো কোনো ভাই ছিল না। যাওয়ার সময় সে তার গাছপাতা দিয়ে বানানো খেলনা গাড়িটি সেখানে ফেলে রেখে যায়। আর এরপর সে যখন রাতে বাড়িতে পৌঁছায়, তখন আমরা দেখতে পাই তার বাড়িতে অলরেডি একটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে। মূলত দদিতের বাবার প্রমোশন হয়েছিল, যে কারণে তাকে 1 বছরের জন্য ইন্দোনেশিয়ার একটা ফরেস্টে গিয়ে ফরেস্ট অফিসারের জব করতে হবে। অর্থাৎ তাদের পুরো পরিবারকে সেখানে 1 বছরের জন্য থাকতে হবে। সেখানেই সে চাকরির ব্যবস্থা করে নিয়েছিল লিসার হাজবেন্ড অর্থাৎ দিনের। দিন আসলে এতদিন কিছু করতো না, লিসা নিজেও বেশ ছোট ছিল, আর দিন লিসার সাথে লিসার পরিবারের সাথেই থাকতো। এখানে লিসার মা দিনকে বোঝায় যে তাকে এখন হাজবেন্ডের দায়িত্ব পালন করতে হবে, তাই যেখানে চাকরির সুযোগ হবে সেই চাকরি তার নিয়ে নেওয়া উচিত। সেই সাথে সে লিসাকেও বোঝায় যে লিসারও তার হাজবেন্ডকে সম্মান করা উচিত, সেই সাথে হাজবেন্ডের যত্ন নেওয়া উচিত, বিশেষ করে এই সময়ে যখন লিসা প্রেগনেন্ট। কথা শুনে লিসা চুপ করে থাকে এবং দিনও মজার ছলে নিজের হাতটা লিসার দিকে বাড়িয়ে দেয়। তবে লিসা এতে গুরুত্ব দেয় না। তখন দদিতের বাবা অর্থাৎ জোকো দদিতকে ডাক দেয় এবং তাকেও এই খবরটি জানায়। তবে দদিত এটা শুনে একদমই খুশি হয় না, কেননা তার বন্ধু, স্কুল সবকিছু পরিবর্তন করতে হবে, যে সিদ্ধান্ত তার একদমই ভালো লাগে না। তবে যেহেতু তার বাবা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল, তাই তার কথায় খুব একটা যায়ও আসে না। তাই তো সে রাতের খাবার না খেয়ে রাগ করে নিজের ঘরে চলে যায়। তার মা তার পিছু পিছু যায় তার রাগ ভাঙাতে। সে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ছোট্ট দদিত তো কোনো কিছুই শুনতে রাজি ছিল না। তখন তার মা বুঝতে পারে যে আসলে দদিতের মন খারাপ কি কারণে। সে এখানে দদিতকে বলে যে তার বাবার প্রমোশন হলে 1 বছর পর সে তাকেও একটা ইলেকট্রিক কার কিনে দিতে পারবে। যা শুনে এবার দদিত একটু আগ্রহ নেয় এবং বলে 1 বছর তো অনেক দেরি। তখন তার মা তাকে বোঝায় যে কখনো না পাওয়ার থেকে দেরিতে পাওয়া ভালো। যা শুনে দদিত বলে যে তাহলে সে অনেক দামি একটা কার চায়। তার মা এতে রাজি হয়ে যায়, আর এরপর কয়েকদিনের মধ্যেই সবকিছু গুছিয়ে গাছিয়ে তারা রওনা হয় নতুন ঠিকানার উদ্দেশ্যে, যেখানে দদিতকে নিয়ে তার বাবা মা বাইকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাক ভর্তি জিনিসপত্রের সাথে যাচ্ছিল দিন এবং লিসা। লিসা এবং দিন খুবই খুশি ছিল। এখন এইভাবেই দুটো গাড়ি গিয়ে পৌঁছায় ইন্দোনেশিয়ার ওই জঙ্গলে।
জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় জোকো অর্থাৎ দদিতের বাবা তার মোটরসাইকেল নিয়ে অন্য পথ দিয়ে যেতে শুরু করে, যেখানে একটা ব্রিজ পার হওয়া মাত্রই তার বাইকে কোনো একটা সমস্যা দেখা দেয়, যার ফলে মোটরসাইকেল থেকে নেমে তাদের হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে হয়। এমন সময় দদিতের মা অর্থাৎ আসি একটা বটগাছের মাথায় কাউকে বসা অবস্থায় দেখতে পায়। তবে এই ব্যাপারটাই খুব একটা গুরুত্ব দেয় না জোকো। সে বলে হতে পারে কোনো বানর হবে, তবে এটা কোনো বানর ছিল না, বরং সেখানে বসে কেউ যেন গান গাইছিল, যেটা বুঝতে পেরে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এভাবে তারা যতক্ষণে বাড়িতে পৌঁছায় ততক্ষণে ট্রাক পৌঁছে গিয়েছিল এবং দিন জিনিসপত্র নামানোর কাজ প্রায় শেষ করে ফেলেছিল। এখন এই বাড়ির সাইডে একটা ছোট্ট জেলখানার মতো ঘর ছিল, যেটা বেশ ভয়ানক ছিল দেখতে। দদিত সেটাই দেখছিল, তখন লিসা এসে তার সাথে মজা করে। এমন সময় সেখানে তাদের মা অর্থাৎ আসি চলে আসে এবং লিসাকে বলে নতুন বাড়িতে এসে এখনই যেন তারা এরকম ধরনের মজা না করে। এখন দিন এবং জোকো মিলে সব জিনিসপত্র নামাচ্ছিল এবং লিসা বসেছিল ট্রাকের উপর। সে তো এটা ভেবে অবাক হচ্ছিল যে রাত বাজে মাত্র 9টা, এখনই চারিপাশ কেমন নিশ্চুপ। তখন দিন তাকে মনে করিয়ে দেয় যে তারা এখন আর শহরে নেই, তারা এখন গ্রামে চলে এসেছে, তাও আবার জঙ্গলে ঘেরা গ্রাম। এখন তার সকাল সকাল ঘুমিয়ে পড়ার অভ্যাস করা দরকার। এখন আসি লিসাকে এইভাবে বাইরে বসে থাকতে দেখে অবাক হয় এবং বলে প্রেগনেন্ট অবস্থায় সে যেন রাতের বেলা আর ঘর থেকে না বের হয়। একথা বলতে না বলতেই সেখানে মোটরসাইকেলে করে দুজন লোক আসে। এরা মূলত আগামী 1 বছর পর্যন্ত জোকোর সাথেই তার নিচে কাজ করতে চলেছে। তাদেরও এখানে থাকার ব্যবস্থা করা ছিল। তারা ভেবেছিল জোকোরা হয়তো বা আগামীকাল আসবে, তবে আজ আসাতে তাদেরও এখানে আসতে হয়েছে জোকোদেরকে ওয়েলকাম জানাতে। একথা শুনে আসি জিজ্ঞাসা করে যে তারা কি আশেপাশেই থাকে। এই উত্তর তারা কি দিবে তা বুঝে উঠতে পারছিল না, কেননা আশেপাশে থাকার বাহানা দিয়ে সেলিম তো ওই রাতের জন্য এখান থেকে চলে যেতে চাইছিল। মূলত ওই রাতটা ছিল ক্লায়েন্ট ফ্রাইডের রাত। এই রাতটা ইন্দোনেশিয়ায় বেশ ভয়ানক রাত হিসাবে পরিচিত, যে কারণে জঙ্গলের মাঝে সেলিম আজ রাতে থাকতে চাইছিল না। কিন্তু মজার বিষয় হলো আজ রাতে থাকা তো দূরের কথা, জোকো তো তাদেরকে নিয়ে আজ রাতেই এই জঙ্গল পাহারার জন্য বের হতে চাচ্ছিল, যা শুনে সেলিম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে ক্লায়েন্ট ফ্রাইডের কথা বলে। তবে জোকো বলে আজ রাতটাই চোরদের জন্য বেস্ট সময়, যেহেতু ক্লায়েন্ট ফ্রাইডেতে ভয়ে বাড়ি থেকে কেউ বের হয় না, তাই এই সুযোগে চোরদের বের হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই তো সেলিম এবং কাসনোকে বাধ্য হয়ে রাজি হতে হয় জোকোর সাথে পাহারায় বের হতে। তবে জোকো আজ রাতের জন্য দিনকে লিসার সাথেই থাকতে বলে, যেহেতু আজ রাতটা এই বাড়িতে তাদের প্রথম রাত ছিল। তাই সে দিনকে বলে আগামীকাল থেকে জয়েন করতে। এখন দিন লিসাদের রুমের সবকিছু একা হাতে গোছাচ্ছিল। তখন লিসা বলে যে এই বাড়িটা তার কাছে বেশ ভুতুরে বলে মনে হচ্ছে, তার এখানে একদমই থাকতে ইচ্ছা করছে না। যা শুনে দিন বলে যে তাকে একটু সাহায্য করতে। এই কথার উত্তরে লিসা এখানে নিজের প্রেগন্যান্সির বাহানা দিয়ে শুয়ে পড়ে। দিনও ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে রেস্ট নিতে বলে। তবে এমন সময় লিসা দেখতে পায় দেওয়ালে একটা টিকটিকি হাঁটছে, যা দেখে লিসা এত বেশি ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে দিনকে ডাকতে থাকে। দিন এসে টিকটিকিটাকে মেরে উল্টে লিসাকেই ভয় দিতে থাকে। এভাবেই খুনসুটির মধ্য দিয়ে তাদের ওই রাতটা কেটে যায়। অন্যদিকে কিছুটা পেট্রোলিং করার পর সেলিম এবং কাসনোকে ফিরে আসতে বলে জোকো। তাই তো তারা ফিরে এসে ভাবতে থাকে যে জোকো কতটা কর্মঠ একজন লোক, যে কিনা এত রাতেও পেট্রোলিং এর কাজ করছে। সেলিম এখানে অনেক বেশি ভয়ে ছিল, আর এর কারণ জিজ্ঞাসা করলে সেলিম কাসনোকে বলে যে সে মনে হচ্ছে জানে না এই বাড়ির ইতিহাস কি। যা শুনে কাসনো জিজ্ঞাসা করে সে কি ডাচদের কথা বলছে। একথা বলা মাত্রই সেলিম তার মুখ চেপে ধরে এবং বলে এই ঘটনার কথা সে যেন মুখেও না আনে। এভাবেই ওই রাতে ভয়ে ভয়ে তারা শুয়ে পড়ে। অন্যদিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎই কোনো একটা আওয়াজ শুনে দদিতের ঘুম ভেঙে যায়। সে তার মাকে ডেকে তোলে। এই আওয়াজটি কন্টিনিউয়াসলি বাইরে থেকে আসছিল। তার মা এটা ভেবে অবাক হয় যে তার বাবা আজ রাতে এখনো পর্যন্ত ফেরেনি। তাই তো এত রাতে কোথা থেকে আওয়াজ আসছে এটা দেখার জন্য আসি দদিতকে নিয়ে বেরিয়ে পড়ে। সে প্রথমে দদিতকে নিতে চাইছিল না, তবে দদিত যেহেতু একা থাকতে ভয় পাচ্ছিল এই কারণেই সে দদিতকে নিয়ে বের হয়। এদিকে এইসব আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় কাসনো এবং সেলিমেরও। তারাও বুঝতে পারছিল না যে এই আওয়াজ কোথা থেকে আসছে, তবে আসিরা বুঝতে পারে যে এই আওয়াজ ওই ছোট্ট জেলখানা থেকে আসছে।
যেখানে ডাচদের রাজত্বকালীন সময়ে এই গ্রামের চোরদেরকে শাস্তি দেওয়া হতো। আসি যখন টর্চ লাইট নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল তখন এই টর্চ লাইটের আলো পড়ে কাসনো এবং সেলিমের দরজায়, যা দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। সেলিম একটু বেশি চালাক ছিল, তাই সে এখানে কাসনোকে বাইরে গিয়ে চেক করতে বলে, আর এটাতে রাজি করানোর জন্য সে কাসনোকে ইমোশনাল করে। এই বলে যে কাসনো কথার অর্থ হলো কারেজ, অর্থাৎ সাহস। এই কথা শুনে কাসনো যেন নিজের মধ্যে অনুপ্রেরণা খুঁজে পায়। সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে বাইরে গিয়ে ওই চোরকে ধরার জন্য। সেলিমও বলে যে সে তার সাথে যাবে, তবে আমরা বুঝতে পারি সেলিম অন্য কোনো বুদ্ধি এঁটেছিল। এদিকে বাইরে আসি পৌঁছে গিয়েছিল ওই ছোট্ট জেলখানার কাছে, যেখান থেকে বীভৎস গন্ধ আসছিল। সেখানে সে একগুচ্ছ চুলও খুঁজে পায়। এটা কার হতে পারে বা কি, এই সব কিছু নিয়েই সে ভাবছিল। তবে দদিতে যেহেতু ভয় লাগছিল তাই সে ঠিক করে যে সে ঘরে ফিরে যাবে। এদিকে সেলিম এবং কাসনো 3 গুণে দৌড়ে বাইরে আসতে চাচ্ছিল, তবে কাসনো বাইরে চলে আসলেও সেলিম কিন্তু বের হয় না, সে বরং বিছানায় শুয়ে পড়ে। কাসনো সরাসরি এসে লাফিয়ে পড়ে আসির সামনে। তারা দুজনই একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। আসি জানায় বাইরে থেকে কিছু ভাঙার আওয়াজ শুনে সে বাইরে এসেছে। কাসনো একই কারণে বাইরে এসেছিল। তখন জানালা খুলে সেলিম জানায় যে সবকিছু ভেতরে ঠিক আছে। এমন সময় সেখানে চলে আসে জোকো। সে আসি এবং দদিতকে নিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে কাসনো গিয়ে সেলিমকে জিজ্ঞাসা করে যে সে কেন তার সাথে বাইরে আসেনি। সেলিম বলে সে তো ভেতরের জিনিস চেক করছিল। সে আবারও সহজ সরল কাসনোকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেয়। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে কাজের জন্য বের হচ্ছিল দিন এবং জোকো। সেই সাথে সেলিম এবং কাসনো রেডি ছিল বাইরে যাওয়ার জন্য। তখন সেখানে আসে একজন বৃদ্ধ লোক, যার নাম ছিল স্লামাত। লিসাকে স্লামাতের কাছ থেকে জিনিস নিতে বলে আসি ভেতরে চলে যায়। দদিত তখন স্কুলের জন্য রেডি হচ্ছিল। এমন সময় স্লামাত লিসাকে বলে এই বাড়িতে তারা কেন উঠেছে, এই বাড়িটা তো ভুতুরে। যা শুনে লিসা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন স্লামাত জানায় এই বাড়িতে অনেকেই মারা গিয়েছে। ডাচদের রাজত্বের সময়ে অনেক ডাকাত চোরকে এখানে এনে মারা হয়েছে। যা শুনে লিসা আরো বেশি ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে জোকো এবং স্লামাতকে থামিয়ে বলে যে সে যেন এই ধরনের ভুতুরে মিথ্যা গল্প তার পরিবারের সামনে না বলে, এতে করে তার পরিবার ভয় পেয়ে যাবে। এ কথা বলে সে ঘরের ভেতরে চলে যায় কিছু একটা নেওয়ার জন্য। অন্যদিকে তখনই আসি দদিতকে নিয়ে বেরিয়ে পড়ে তার নতুন স্কুলে তাকে এগিয়ে দেওয়ার জন্য। ফলে বাড়িতে একা থেকে যায় লিসা। এদিকে স্কুলে যাওয়ার পথে আবার ওই বটগাছের দিকে চোখ পড়ে দদিতের, যেখানে সত্যিই কেউ একজন বসেছিল। তবে দদিত এই ব্যাপারে তার মাকে কিছুই বলে না। এখন ওই দিন সন্ধ্যার দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আসি লিসাকে বলছিল দ্রুত গিয়ে তার এবং তার হাজবেন্ডের কাপড় চোপড় উঠিয়ে নিয়ে আসতে। যে কথায় বিরক্ত হয়ে লিসা চলে যায় তাদের কাপড় উঠাতে। এমন সময় সে দেখতে পায় তাদের সাদা চাদরের উপর একটা হাতের ছাপা। এই ময়লা দাগ সে দেখছিল। এমন সময় হঠাৎই ওই জেলখানার ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, যে কিনা লিসার কাছে সাহায্য চাইছিল। লিসা একটু অবাক হয়ে যায়, তবে এর থেকেও অবাক করা বিষয় হলো তার হাতে থাকা ওই চাদরের দাগ গায়েব হয়ে গিয়েছিল। এতে করে লিসা এবার ভয় পেয়ে যায় এবং দ্রুত ভেতরে যেতে যায়। তখনই হঠাৎ করে পেছন থেকে শব্দ ভেসে আসে। এবার লিসা সাহস করে সেদিকে এগিয়ে যায় শব্দের উৎস খোঁজার জন্য। তখনই সেখানে চলে আসে দিনের এভাবে আচমকা আসায় লিসা বেশ ভয় পেয়ে যায়। আর ঠিক এইভাবেই কাটতে থাকে তাদের পরবর্তী দিনগুলো। এই বাড়িতে প্রত্যেক মাসের ক্লায়েন্ট ফ্রাইডেতে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটত। কখনো বা লিসার সাথে, কখনো বা দদিতের সাথে, কখনো বা লিসা এবং আসির সামনেই আচমকা দরজা খুলে যেত, কখনো বা দদিতের গাড়ি আপনা আপনি বিছানার নিচে থেকে চলে তার সামনে আসতো। এই সব ঘটনা বাকিদের সাথে হলেও জোকোর সাথে কোনো কিছুই ঘটতো না, কেননা সে বেশিরভাগ সময় তো বাড়িতেই থাকতো না। আর এর ফলে সে কিছু টেরও পেত না, বাড়ির ভেতরে তো দূরের কথা। একবার তো ক্লায়েন্ট ফ্রাইডেতে বাড়িতে ফেরার সময় দদিত রাস্তায়ও ভয় পায়, যখন সে দেখতে পায় লাশ দাফনের জন্য কিছু লোকেরা লাশ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে উল্টো দিকে যেতে যাবে, এমন সময় উল্টো দিক থেকেও কিছু লোক দোয়া পড়তে পড়তে তার দিকে এগোতে থাকে। ফলে সে ভয়ে ওই বটগাছের দিকে দৌড়ে চলে যায়। কাসনো এবং সেলিমও বেশ ভয় পেত সেখানে থাকতে, বিশেষ করে স্টোর রুমটা ব্যবহার করতে। প্রতিবারই স্টোর রুমে কিছু রাখতে হলে সেলিম কাসনোকে বোকা বানাতো এবং তাকেই পাঠাতো স্টোর রুমে জিনিসপত্র রাখার জন্য।
এক রাতে তো এই সকল অদ্ভুত ঘটনার ব্যাপারে জোকোকে বলার চেষ্টাও করে আসি এবং লিসা। তবে জোকোর মনে হয় সালামাতের কথা শুনে হয়তোবা লিসা এবং আসি এইসব নিয়ে একটু বেশিই ভাবছে, এ কারণেই তারা ভয় পেয়ে এই সকল কথা বলছে। তবে লিসা এটাও বলার চেষ্টা করে যে তাদের সাথে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, যেগুলো বিশ্বাসই করে না জোকো। এখন পরদিন জঙ্গলের ভেতরে কিছু গ্রামবাসীদের সাথে মিটিং ছিল, যেখানে গ্রামের কয়েকজন লোক জোকোর অনেক প্রশংসা করতে থাকে। ওই সময় জঙ্গলের পাশেই সেলিম যায় পি করতে। খোলা জায়গায় পি করার ফলে সেখানকার একটা আত্মা তার উপর ভর করে, যা দেখে সকলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। আত্মাটি বারবার বলতে থাকে তাকে ঠিকভাবে দাফন করার জন্য। কথা বলতে বলতে সে দৌড়ে আসে তাদের দিকে। তাকে কয়েকজন মিলে ধরে ফেলে এবং বাকি কয়েকজন চলে যায় সালামাতকে ডাকতে, যেহেতু এইসব কাজে সালামাত পারদর্শী ছিল। তবে এই সময় তাকে আর লাগে না, কেননা কাসনো সেলিমের ওপর এই ভূত ভর করার সুযোগ নিয়ে তার উপর সকল রাগ ঝেড়ে ফেলে, অর্থাৎ তাকে মারতে থাকে ওই সকল কাজের জন্য যে সকল কাজে সে তাকে বোকা বানিয়েছিল। কাসনোর এই মার খেয়ে সেলিম অজ্ঞান হয়ে যায় এবং তার ভেতর থেকে ওই ভূতও বেরিয়ে যায়। এই ঘটনার পর আসি আরো বেশি অস্থির হয়ে পড়ে এখান থেকে চলে যাওয়ার জন্য। তার মনে হচ্ছিল এর ফলে তার পরিবারের কোনো না কোনো ক্ষতি হতে পারে। তবে জোকো তো এখানে চাকরির জন্য এসেছিল, সে চাইলেই তো এই জায়গা ছেড়ে চলে যেতে পারবে না। এছাড়া তার এই জায়গার প্রতি একটা দায়িত্ব রয়েছে। তখন আসি জিজ্ঞাসা করে যে মানুষের প্রতি দায়িত্ব পালন করতে করতে সে নিজের পরিবারের দায়িত্ব কখন পালন করবে? সে তো সারাদিন বাড়ি থাকে না। লিসা প্রেগনেন্ট, এদিকে দদিত ছোট, তাদেরকে নিয়ে আসির প্রচন্ড চিন্তা হয়। যা শুনে জোকো বলে যে সে বাড়ি থাকে না এর মানে এই না যে সে অন্য আর এক বউ নিয়ে থাকে, সে তো কাজে থাকে। আর এই অন্য এক বউর কথা শোনা মাত্র আসি আরো বেশি চটে যায়। এখানে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ মজাদার একটা ঝগড়া হয়, যার মাঝখানে এসে নিষ্পাপ দদিত জিজ্ঞাসা করে যে তার বাবা আরেকটা বিয়ে করতে চায় কিনা। এর ফলে রেগে মেগে তার মা ঘরে চলে যায়। সেখানে গিয়ে দদিত তাকে বোঝায় যে এখনই তারা চলে গেলে তার বাবা পুরো টাকা পাবে না এবং তার তামিও কার অর্থাৎ ইলেকট্রিক কার কেনা হবে না। এর ফলে সে অনেক লজ্জায় পড়ে যাবে তার বন্ধুদের সামনে। কথা শুনে আসি একটু শান্ত হয় এবং তাকে প্রমিস করে যে সে সবথেকে দামি তামিও কার তাকে কিনে দিবে। ওই সময় বাইরে কাসনো সেলিমের ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল এবং বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল যে সেলিমের আসলেই কোনো কিছু মনে আছে কিনা। সেলিমের কিছু মনে ছিল না ঠিকই, তবে সে এটাও মেনে নিতে পারছিল না যে শুধুমাত্র ভূত দ্বারা পজেস হওয়ার কারণে তার এতগুলো আঘাত লেগেছে। কাসনো যে সুযোগ পেয়ে নিজের রাগ ঝেড়েছিল এই ব্যাপারটা সেলিমের মনে নেই দেখে কাসনো বেশ স্বস্তি পায়। এমন সময় সেখানে আসে দদিত। দদিত তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এই বাড়ির সম্পর্কে সবকিছু জানে কিনা। সেলিম কিছু বলতে না চাইলে দদিত বলে যে সেলিম যদি কিছু নাও জেনে থাকে তবুও সমস্যা নেই, সে সালামাতের কাছে গিয়ে সবটা জেনে নিবে। যা শুনে কাসনো এবং সেলিমও তার সাথে যায়। সেখানে সালামাত তাদেরকে সবকিছু খুলে বলে। মূলত ডাচদের রাজত্ব থাকাকালীন একজন ডাচ সেনার প্রেমে পড়ে এই গ্রামেরই এক মেয়ে মিমিন, যার পুরো নাম ছিল রুকমিনী। ওই ব্যক্তি ছিল বিবাহিত, তার কারণে মিমিন প্রেগনেন্ট হয়ে যায়। আর এই ব্যাপারটা যখন ওই ব্যক্তির স্ত্রী জানতে পারে তখন ওই ব্যক্তি সকল দোষ মিমিনের ঘাড়ে চাপিয়ে দেয়। এমনকি সে এই বাচ্চার ব্যাপারেও অস্বীকার করে যে এই বাচ্চা তার নয়। শুধুমাত্র তাই নয়, মিমিনকে জেলে বন্দি করার জন্য তার উপর নানান রকম চুরির অপবাদও আনে। আর এরপর মিমিনকে আটকে রাখা হয় দদিতদের বাড়ির ওই জেলখানায়। প্রেগনেন্ট মিমিনকে কারোর সাথে দেখা করতে দেওয়া হতো না, এমনকি তাকে যে লোকটি অনেক বেশি ভালোবাসত তার সাথেও নয়। এর উপর আবার চুরির দায়ভারের কারণে মিমিনের একটা বুড়ো আঙ্গুলও কেটে ফেলা হয়েছিল। সময়ের সাথে সাথে মিমিন ওই জেলখানাতেই তার বাচ্চার জন্ম দেয়। আর এর পরপরই মিমিন এবং ওই বাচ্চা দুজনই মারা যায়। তারা যে রাতে মারা গিয়েছিল সেই রাতটা ছিল ক্লাইন ফ্রাইডে। এ কারণেই হয়তো বা দদিতদের বাড়িতে এই সকল অদ্ভুত কাণ্ড ঘটত সব ক্লাইন ফ্রাইডেতে। আমরা এখানে জানতে পারি সেলিম এবং কাসনো দুজনই ছিল তুলারাশি, আর এই কারণেই তাদের উপর সকল ধরনের বিপদ আগে আসতো। বিশেষ করে সেলিম খুব সহজেই ভূতদের আসরের শিকার হতো, আর এ কারণেই সে সব সময় সাবধান থাকত। এখন এই সব কিছু জানার পর দদিত যখন তার বাবাকে এই ব্যাপারে জানাতে যায় তখন তার বাবা জোকো এই ব্যাপারে পুরোপুরিভাবে অস্বীকৃতি জানায় যে এইসবে সে বিশ্বাস করে না। একথা বলে সে দদিতকে পকেট মানি দিয়ে ভেতরে চলে যায়। এরপর আসি সেখানে আসে এবং দদিতকে জিজ্ঞাসা করে যে তার বাবা তাকে পকেট মানি দিয়েছে কিনা, কিন্তু দদিত এখানে মিথ্যা বলে এবং তার মায়ের কাছ থেকেও পকেট মানি নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে।
এখন ওই রাতে জঙ্গল পাহারা দেওয়ার সময় সেলিম, কাজনু এবং দিনের খুব ঘুম আসছিল, তাই তো সেলিম উঠে যায় একটু পানি পান করতে। তবে হাতের আঘাত এখনো ঠিক না হওয়ায় তার হাত থেকে পানির বোতলটি নিচে পড়ে যায়। তখনই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক আত্মা, যে কিনা ভয়ানকভাবে তার কাছে সাহায্য চায়। আর এটা দেখা মাত্রই ভয়ে সেলিম চিৎকার করে ওঠে। দৌড়ে এসে বাকিরা তাকে সামলায়। তবে কাসনো তো একদমই মানতে চাইছিল না যে সেলিম এবার পজেস হয়নি। সে এখানে এটার প্রমাণ নেওয়ার জন্য সেলিমের একটা আঙুল মুচড়ে দেয়, ফলে বেচারা তুলারাশি সেলিম এবার পজেস না হয়েও ব্যথা পায়। এদিকে ওই সময় বাড়িতে দদিত দেখতে পায় তার মা তার গোসলের জন্য পানি গরম করেছে। তবে সে রান্নাঘর থেকে চলে যাওয়ার পর সেখানে আসে লিসা। তখনই লিসার পাশ দিয়ে দিন চলে যায় ওয়াশরুমের দিকে। ফলে জঙ্গল থেকে দিন ফিরে আসায় লিসা ওই গরম পানি নিয়ে যায় দিনের জন্য, যাতে করে সে গোসল করে নিতে পারে। তবে ওয়াশরুমে গিয়ে সে দিনকে কোথাও খুঁজে পায় না। এখন পানি ঢেলে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় সে দেখতে পায় দিন তো বাইরেই দাঁড়িয়ে আছে। সে তাকে দ্রুত গোসল করে নিতে বলে, কেননা তার শরীর থেকে রক্তের গন্ধ আসছিল। দিনও কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি চলে যায় গোসলখানায়। লিসা চলে যায় বাইরে তোয়ালে আনতে। তখনও ওয়াশরুম থেকে পানি ঢালার আওয়াজ আসছিল। দদিত যখন জানতে পারে তার জন্য গরম করে রাখা পানি লিসা দিনের জন্য দিয়ে দিয়েছে, তখন সে একটু বিরক্ত হয়। তবে লিসা তাকে বুঝিয়ে নেয়, আর এরপর সে ওয়াশরুমে দিনকে ডাকতে থাকে তোয়ালে দেওয়ার জন্য। তবে দিন তার কথার কোনো রকম সাড়াই দিচ্ছিল না, যার ফলে লিসা এবার ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অবাক করা কাণ্ড হলো ওয়াশরুমের ভেতরে কেউই ছিল না, অথচ একটু আগেও গোসলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সে বাইরে আসা মাত্রই তার মা সেখানে চলে আসে। সে তার মাকে এই ঘটনার ব্যাপারে বললে তার মা জানায় যে দিনরাতও এখনো পর্যন্ত জঙ্গল থেকে ফিরেই আসেনি। তবে লিসা তো নিশ্চিত ছিল যে সে দিনকে একটু আগেই দেখেছে। ফলে মা মেয়ে দুজনই বেশ ভয় পেয়ে যায়। ওই রাতে মাঝরাতেও এক ভয়ানক কাণ্ড ঘটে। ঘুমের মাঝে বাইরে থেকে শব্দ আসায় লিসার ঘুম ভেঙে যায়। সে মনে করে দিনরা হয়তোবা ফিরে এসেছে, কেননা বাইরে থেকে হাঁটার শব্দ আসছিল। তবে দরজা খুলে বাইরে বের হতেই সে দেখতে পায় বাইরে কেউই নেই। এটা দেখে সে যখন আবারও ঘরের মধ্যে ফিরে আসছিল, তখনই সে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় তার ডেলিভারি হচ্ছে, এবং তার ডেলিভারি করাচ্ছে এক ভয়ঙ্কর দেখতে প্রেতাত্মা। পাশেই দাঁড়িয়ে তার মা এবং ভাই এইসব কিছু দেখছে। এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। তখনই তার মায়ের মুখে ফেস মাস্ক দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এই সময় সেখানে চলে আসে তার বাবা এবং হাজবেন্ড, অর্থাৎ দিন এবং জোকো কাজ সেরে ফিরে এসেছিল। তারা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভয়ানক স্বপ্ন দেখেছে। তখনই দদিত বলে ওঠে, কেন এই ভয়ানক স্বপ্নগুলো শুধুমাত্র ক্লায়ন ফ্রাইডে নাইটেই হয়, অর্থাৎ আজ রাতটাও ছিল ক্লায়ন ফ্রাইডে নাইট। যা শুনে আসি তাকে চুপ করিয়ে দেয়। এখন পরের মাসে ক্লায়ন ফ্রাইডের আগে আসি তার বাড়ির সুরক্ষার জন্য সব কাজকর্ম শুরু করে দেয়। কাসনো এবং সেলিমকে দিয়ে বাড়ির চারি সাইডে বাঁশ পুঁতে রাখে। লিসার জামার সাথে রসুন পিন করে দেয়। সেই সাথে দদিতকে বলে বাড়ির চারি সাইডে লবণ ছিটাতে। এই সব কিছু দেখে জোকো বেশ অবাক হয় এবং এই ব্যাপারে কথা বলার জন্য এগিয়ে যায় আসির কাছে। তবে আসি তো তাকে কোনো কিছু বলার সুযোগই দেয় না। সে বলে জোকো এখান থেকে যেতে পারবে না, সেটা আসি মেনে নিয়েছে। এখন আসির যেটা ভালো বলে মনে হবে নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সে সেটা করবে। এই ক্ষেত্রে জোকো যেন কোনো রকম কথা বলতে না আসে। কথা বলে আসি সেখান থেকে চলে যায়। ওই দিন স্কুল থেকে ফিরে দদিত শুনতে পায় ভেতরে তার বাবা মা তখনও পর্যন্ত তর্কাতর্কি করছে এখান থেকে চলে যাওয়া নিয়ে। লিসা তখন বাইরে কাপড় চোপড় নাড়ছিল। দদিত বাবা মায়ের এইসব ঝগড়া শুনে ভেতরে যায় না, বরং সিঁড়িতেই বসে থাকে। তখন সেখানে লিসা আসে এবং তার মন ভালো করার জন্য তাকে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরতে। দদিত লিসার সাথে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লিসা তো তখনও পর্যন্ত বাড়ির ভেতরেই ছিল। সে যখন দেখে দদিতের জুতা এবং বইয়ের ব্যাগ বাইরে পড়ে আছে, তখন বেশ অবাক হয় যে দদিত কোথায়। তখনই আমরা দদিতকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মাঝে লিসার মতো দেখতে ওই প্রেতাত্মার সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎই সে লক্ষ্য করে লিসার পা থেকে রক্ত পড়ছে, যা দেখা মাত্রই সে হাত ছুটিয়ে নেয় এবং লিসাকে ডাক দেয়। ওই সময় ওই ভয়ঙ্কর প্রেতাত্মা তার দিকে ঘুরে তাকায়, যার এই ভয়ানক রূপ দেখে দদিত আর এক মুহূর্তও দেরি করে না, ছুটে সেখান থেকে পালিয়ে আসে। তবে সে বাড়িতে ফেরে না। এদিকে রাত হয়ে গিয়েছিল, দদিত তখনও পর্যন্ত বাড়িতে ফেরেনি, যে কারণে বাড়ির সকলে ভীষণভাবে চিন্তিত ছিল। আসি জোকোকে বলে যেভাবেই হোক তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য।
তার তো এখানে কোনো বন্ধু বান্ধবও হয়নি যে সেখানে সে যাবে, এর মানে নিশ্চয়ই তার ছেলে কোনো বিপদে পড়েছে। একথা শুনে জোকো তখনই বাকিদেরকে নিয়ে বেরিয়ে পড়ে এবং পুরো গ্রামবাসীদের কাছে খুঁজে বেড়ায় দদিতকে। দদিতকে খুঁজতে দিন এবং কাসনো যায় স্লামাতের কাছে। স্লামাত বুঝে যায় এর পেছনে কোনো মানুষ নয়, বরং আছে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। এদিকে যার জন্য সকলে এত চিন্তিত অর্থাৎ দদিতকে আমরা দেখতে পাই, যে কিনা জঙ্গলের মাঝে হারিয়ে গিয়েছিল। সে হাঁটতে হাঁটতে একটা গোরস্থানে চলে আসে, যেখানে থাকা এক বড় বটগাছের ওপর সে এক প্রেতাত্মাকে দেখতে পায়, যে কিনা পা ঝুলিয়ে গান গাইছিল। এই প্রেতাত্মাকে সেদিন সেলিমও দেখেছিল। তখনই সেখানে চলে আসে সালামাত। সালামাত তাকে পেছনে ঘুরতে নিষেধ করে এবং বলে রাতের অন্ধকারে যদি ভুতুরে কিছু দেখা হয় তাহলে সেই ব্যাপারে যেন সে কোনো রকম কথাও না বলে। একথা বলে সালামাত তার গলায় থাকা একটা তাবিজ তাকে খুলে দেয় এবং বলে এটা যেন সে সাবধানে রাখে, নিজের কাছে রাখে এবং এই ব্যাপারে সে যেন কাউকে কিছু না বলে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে আসি ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাকে শান্ত করার চেষ্টা করছিল জোকো। এমন সময় সালামাতের সাহায্যে বাড়িতে ফিরে আসে দদিত। তবে সালামাত ভেতরে আসে না, বাইরে থেকেই চলে যায়। দদিতকে খুঁজে পেয়ে তার মা ভীষণভাবে খুশি হয়ে যায়। দদিত তার মাকে চিন্তা করতে নিষেধ করে, সে তো সামান্য ঘুরছিল জঙ্গল দিয়ে। যা শুনে জোকো বলে ওঠে সে নিষেধ করেছে না বাচ্চা কাচ্চা যেন রাতের অন্ধকারে বাইরে না বের হয়। উত্তরে দদিত বলে সে তো বলেছিল প্রেগনেন্ট মেয়েরা যাতে বাড়ির বাইরে না বের হয়। একথা শুনে সকলে হাসতে থাকে। সবাই যখন দদিতকে নিয়ে ব্যস্ত ছিল তখনই হঠাৎ করে লিসার শরীর খারাপ হতে শুরু করে। তার পানি ভেঙে যায় এবং তার ডেলিভারির সময় চলে আসে। এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না, তাই জোকো চলে যায় গ্রামের ধাত্রীকে ডাকতে। ধাত্রীর সাহায্যে লিসা এক কন্যা সন্তানের জন্ম দেয়। বাচ্চার জন্মের সাথে সাথে পুরো পরিবারে যেন আনন্দমুখর এক পরিবেশের সৃষ্টি হয়। পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই, যেদিন নাতনির টানে সকাল সকাল কাজ থেকে ফিরে আসে জোকো। তবে আজ রাতে জঙ্গল পাহারা দেওয়ার জন্য ডিউটি ছিল, কেননা আজও ছিল ক্লায়েন্ট ফ্রাইডে নাইট, যে রাতটা তারা খুব কড়াকড়িভাবে জঙ্গল পাহারা দিত। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে দদিতের ঘুম ভেঙে যায়। তাই সে লিসার ঘরে আসে বাচ্চাটিকে চেক করতে। ছোট্ট দদিত ছোট্ট বাচ্চাটিকে কাঁদতে দেখে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে অদ্ভুত কিছু লক্ষ্য করে, বাচ্চাটি জানালার দিকে তাকিয়ে কাঁদছিল। তাই দদিত এগিয়ে যায় জানালার কাছে। তখনই এক ভয়ানক হাত এসে লাগে জানালায়, যা দেখে দদিত ভীষণ আকারে ভয় পেয়ে যায়। সঠিক সময় সেখানে চলে আসে আসি। তবে আসি আসার পর জানালার কাছে আর কিছুই দেখা যায় না। লিসা তখনও ঘুমিয়েছিল। এখন অন্যদিকে জঙ্গলের দৃশ্য দেখা যায়, যেখানে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছিল। ফলে তারা বুঝতে পারে যে আজ ঝড় হবে। তাই তো কাসনো এবং সেলিমকে যাওয়ার কথা বলা মাত্রই তারা আর এক মুহূর্তও দেরি করে না। তখনই বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তখনই আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই। বাড়িতে থাকা ওই জেলখানার ভেতরে এক ভয়ানক ছায়াকে আমরা দেখতে পাই। থমথমে এই পরিবেশ দেখে বোঝাই যাচ্ছিল যে আজ রাতেই কিছু একটা ঘটতে যাচ্ছে। আমরা লিসাকে দেখতে পাই, যে কিনা তখনও পর্যন্ত ঘুমিয়েছিল। হুট করেই তার পুরো ঘরে টিকটিকিতে ছেয়ে যায়। উপর থেকে বৃষ্টির পানির মতো টিকটিকি পড়ছিল, যার ফলে লিসা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখনই সেখানে চলে আসে আসি এবং দিন। দিন এখানে লিসা এবং আসিকে সামলে নেয় এবং দদিতকে বলে বাইরে গিয়ে বাবাকে ডেকে আনতে। দদিত চলে যায় জোকোকে ডেকে আনতে। ঠান্ডা মাথার জোকোকে যখন এসে বলা হয় যে ভেতরে টিকটিকি দেখা যাচ্ছে, তখন জোকোর কাছে ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তার মনে হয় ঘরের মধ্যে তো এমনিই টিকটিকি থাকে। তারপরও দদিত তাকে জোর করে ভেতরে টেনে আনে। ততক্ষণে লিসা এবং আসিকে নিয়ে ওই ঘর থেকে ড্রয়িং রুমে চলে এসেছিল দিন। শুধুমাত্র লিসার ঘরই না, চারিদিকে টিকটিকি ছেয়ে গিয়েছিল। এরই মাঝে আবার ঘরে থাকা সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। ফলে সকলে আরো বেশি ভয় পেয়ে যায়। মোমবাতি জ্বালানোর জন্য জোকো অন্ধকার এক ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে কিছু চুল অনুভব করতে পারে এবং বলতে থাকে এখানে তার সাথে কে এসেছে। তবে সকলে তো ড্রয়িং রুমে ছিল। সে এখানে বারবার মেঝের কাঠি জ্বালাতে থাকে এবং সেটা নিভে যেতে থাকে। আমরা তখন তার পেছনে ওই প্রেতাত্মাকে দেখতে পাই। জোকো এর পরও মোমবাতিটা কোনো মতে জ্বালিয়ে নেয়। সে সেটা নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে। ততক্ষণে টিকটিকিগুলো মেরে ফেলেছিল দিন। এরই মাঝে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওই সময় লিসার মনে পড়ে যায় গতকাল রাতেই জন্ম দেওয়া তার ওই বাচ্চাটির ব্যাপারে। তাই তো সে চলে যায় বাচ্চাটিকে আনার জন্য ওই ঘরে। তবে সেখানে গিয়েই সে চমকে ওঠে, কেননা বাচ্চা সেখানে ছিল না।
যা দেখে লিসা ছটফট করতে আরম্ভ করে। আসি তাকে কোনো মতে সামলায়। তারা বুঝতে পারছিল না যে বাচ্চাটিকে তারা কোথায় খুঁজবে। এর মাঝে আসি এবং তার হাজবেন্ড অর্থাৎ জোকো আবারও ঝগড়া শুরু করে দেয় ওই একই টপিকে। অর্থাৎ তারা যদি এই বাড়ি থেকে আগে থেকে চলে যেত তাহলে হয়তো বা এই বাচ্চাটি এখন হারাতো না। এইসব কিছু নিয়ে তারা ঝগড়ায় এতটাই ব্যস্ত ছিল যে বাচ্চার ছোট ছোট গোংরানির আওয়াজও তারা শুনতে পারে না। এটা শুনতে পায় দদিত। সে এই আওয়াজের পিছু করতে থাকে। মোমবাতিটি সে যখন নিচ্ছিল তখন আমরা দেখতে পাই তার পেছন থেকে ওই প্রেতাত্মা বাচ্চাটিকে কোলে নিয়ে চলে যাচ্ছে। দদিত তার পিছু করতে থাকে। আমরা দেখতে পাই ওই প্রেতাত্মা এক এক সময় এক এক জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এদিকে জোকো বলতে শুরু করে যে এবার যদি তার নাতনির কিছু হয় তাহলে সে কখনোই নিজেকে মাফ করতে পারবে না। আসি বলে যে সেও তাকে কখনোই মাফ করবে না। তখন লিসা তাদের চিৎকার করে থামতে বলে এবং বলে তার মেয়েকে খুঁজে বের করতে। তাই তো তখনই তারা বেরিয়ে পড়ে খুঁজতে। এদিকে একদিনের বাচ্চা শিশুকে নিয়ে পুরো ঘর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল ওই প্রেতাত্মা, যার পিছু করতে করতে দরজার সামনে চলে আসে দদিত। তখনই আচমকা দরজাটি খুলে যায়। দদিত দেখতে পায় ওই প্রেতাত্মা বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হুট করেই তার সামনে উল্টোভাবে ওই প্রেতাত্মা চলে আসে, যা দেখে দদিত চিৎকার করতে শুরু করে। তার এই চিৎকার শুনে তার মা বুঝতে পারে যে দদিত বিপদে আছে। তাই তো তখনই তার কাছে ছুটে চলে যায় আসি এবং লিসা। অন্যদিকে গ্রামবাসীদের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল বাকিরা। গ্রামবাসীরাও ওই একদিনের বাচ্চাটিকে খোঁজার জন্য নিজ নিজ ঘর থেকে বেরিয়ে আসে এবং জোকোকে সাহায্য করতে থাকে। এদিকে এই ব্যাপারে কিছু না জানা সেলিম এবং কাসনো তো ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল। তখনই দরজায় গিয়ে পৌঁছায় জোকো। জোকো নক করায় কাসনো বেরিয়ে আসে এবং জোকো যখন তার বিপদের ব্যাপারে জানায় তখন কাসনো যায় সেলিমকে ডাকতে। সেলিম জানতো না জোকো সেখানে থেকে তাদের কথা শুনছে। তাই তো সে এখানে জোকোকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে প্রতিনিয়ত জোকোর পরিবারের কেউ না কেউ হারিয়ে যায়, সে আর জোকোর পরিবারের কাউকে খুঁজতে বের হবে না ইত্যাদি। এই দৃশ্যটা খুবই ফানি ছিল। এমনকি সে এখানে মিমিক্রি করে আসির বলা ওই কথাগুলো বলছিল, যেগুলো বলে বলে আসি জোকোকে এই বাড়ি ছেড়ে যেতে বলেছিল। আর এরপর যখনই কাসনো ওই ঘরে থেকেই জোকোর সাথে কথা বলা শুরু করে তখনই সেলিম বুঝতে পারে জোকো তার সব কথা শুনে ফেলেছে। ফলে সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় এবং জোকোর কাছে চলে আসে। ততক্ষণে জোকো তো রেগে আগুন। সে শুধুমাত্র কাসনোকে নিয়েই বেরিয়ে যেতে চায়। তবে চাকরিচ্যুত হওয়ার ভয়ে সেলিমও তাদের পিছু পিছু বেরিয়ে যায়। গ্রামের সকলকে এক করে তারা সবাই মিলে একসাথে পুরো জঙ্গল জুড়ে বাচ্চাটিকে খুঁজতে আরম্ভ করে। তবে এত খোঁজার পরও কোথাও ওই বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় না। যে ব্যাপারটা এসে জানানোর পর লিসা কান্নায় ভেঙে পড়ে। দিন এবং লিসার এই অবস্থা দেখে দদিতের মনে পড়ে যায় স্লামাতের কথা। সে হারিয়ে গেলে তাকেও তো ফিরিয়ে এনেছিল স্লামাতি। তাই সে এখানে দিনকে পাঠিয়ে দেয় স্লামাতের বাড়িতে। দিন সেখানে গিয়ে স্লামাতের কাছে তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য চায়। কথা শোনা মাত্রই স্লামাত বুঝে যায় যে কেন এতদিন মিমিন তাদের পরিবারের কোনো রকম ক্ষতি করেনি। কেননা এই বাড়িতে যখনই যেই থাকতে আসতো সেই মিমিনের যন্ত্রণায় এই বাড়ি থেকে চলে যেত। তবে তাদেরকে মিমিনের আত্মা ওইভাবে বিরক্ত করেনি, কেননা সে হয়তো বা এই বাচ্চার জন্যই অপেক্ষা করছিল। আর বাচ্চা জন্মের প্রথম দিনই হলো ক্লায়েন্ট ফ্রাইডে। মিমিনি হয়তো বা বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়েছে। তবে স্লামাত এখানে ভয় পাচ্ছিল যে তার শক্তি এতটাও স্ট্রং না যে সে মিমিনের সাথে লড়াই করতে পারবে। কিন্তু দিনের বারবার অনুরোধে শেষমেশ স্লামাত রাজি হয়ে যায় এবং তার সাথে তার বাড়িতে চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য। সেখানে গিয়ে সে কিছু রিচুয়াল করতে আরম্ভ করে, যে রিচুয়াল করে মন্ত্র পড়া মাত্রই সে পৌঁছে যায় আত্মাদের দুনিয়াতে। সেখানে গিয়ে সে মিমিনকে ডাকতে আরম্ভ করে এবং এই পরিবারকে বিরক্ত করতে নিষেধ করে। তখনই সে মিমিনের কান্নার আওয়াজ শুনতে পায়, যে কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে সে গিয়ে পৌঁছায় বাড়ির বাইরে থাকা ওই ছোট্ট জেলখানায়, যেখানে প্রেগনেন্ট মিমিন একা একা বসেছিল এবং নিজের অনাগত বাচ্চার সাথে কথা বলছিল। সে বলে তার এবং তার বাচ্চার একমাত্র বন্ধুই হলো এই টিকটিকিরা, এ বাদে সকলে শয়তান। বেঁচে থাকাকালীন তাদেরকে কেউ সম্মান না করলেও হয়তোবা মৃত্যুর পর তাদেরকে সকলে সম্মান করবে। একথা বলা মাত্রই মিমিনের এক ভয়ানক রূপ স্লামাতের কানের কাছে এসে বলে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। ফলে স্লামাত ফিরে আসে আসল দুনিয়াতে, যেখানে সে বাকিদেরকে উদ্দেশ্য করে বলে এবার সবকিছু মহান আল্লাহ তাআলার হাতে। তখনই হঠাৎ করে দদিত শুনতে পায় বাইরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ, যা শুনে তারা ছুটে বাইরে যেতে যায়। তবে তখনই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। দদিত অন্য দরজাটির দিকে ছুটে গেলে সেটাও বন্ধ হয়ে যায়।
দেখে মনে হচ্ছিল দরজাটি যেন বাইরে থেকে কেউ খোলার চেষ্টা করছে, ফলে তারা এই ভয়ানক বাড়িতে আটকে পড়ে। তখনই দদিত মিমিনের ওই ভয়ানক আত্মাকে নিজের সামনে দেখতে পায়, যে কিনা হাওয়ায় ভেসেছিল। তাকে এইভাবে দেখে সকলে ভীষণভাবে ঘাবড়ে যায়। তার এই ভয়ানক হাসি দেখে লিসা তো অজ্ঞানী হয়ে যায়। তখন সালামাত সামনে আসে এবং মিমিনকে উদ্দেশ্য করে বলে যে তার দুনিয়া এখন মানুষের দুনিয়া থেকে আলাদা। সে যেন মানব শিশু অর্থাৎ ওই ছোট্ট বাচ্চাটিকে ফিরিয়ে দেয়। একথা বলে সে কাসনো এবং সেলিম সামনের দিকে এগোতে থাকে। তখনই জোকো চলে যায় লাইট আনতে। তবে টর্চ লাইট নিয়ে ফিরে এসে দেখতে পায় সামনে থেকে কাসনো, সেলিম এবং সালামাত গায়েব হয়ে গিয়েছে। সেই সাথে সেখানে মিমিনও নেই। আমরা দেখতে পাই তারা তিনজনই চলে গিয়েছিল আত্মাদের দুনিয়াতে, ওই জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে কাসনো নিজেকে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই তার পেছনে চলে আসে ওই ভয়ানক আত্মাটি, যেটা কিনা সবসময় গাছে পা ঝুলিয়ে বসে থাকতো। তাকে দেখে কাসনো ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা সেলিমকে দেখতে পাই, যে কিনা ওই জঙ্গলের মধ্যে থাকা ওই গোরস্থানে ছিল। গোরস্থানে হাঁটার সময় হঠাৎই সে একগুচ্ছা চুলের উপর পা রাখে। দেখা যায় এটা আর কারণ নয়, বরং মিমিনের চুল। আশেপাশে সব জায়গায় সে মিমিনকে দেখতে পায়। মিমিনের মাথা কাটা ভূত তাকে তাড়া করতে থাকে, যা থেকে পালাতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে জোকো এবং দিন মিলে কোনো মতে দরজাটি ভেঙে ফেলে এবং বাইরে এসে বাচ্চাটিকে খুঁজতে আরম্ভ করে। বাইরে থেকে তখনও বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। জোকো বুঝতে পারে স্টোর রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, তাই সে বাকিদেরকেও সেদিকে ডাকতে থাকে। দিন যখনই সেদিকে দৌড়ে যাচ্ছিল তখনই একটা গাছের ডাল এসে পড়ে তার উপর। তাই তো জোকো ছুটে যায় দিনের কাছে। অন্যদিকে আসি এবং দদিত ছুটে আসে স্টোর রুমের কাছে। দদিতের দেওয়া একটা হাতিয়ারের সাহায্যে আসি কোনো মতে স্টোর রুমের তালাটি ভাঙে, আর দরজা খুলতেই দেখা যায় সেখানে রয়েছে ওই বাচ্চা মেয়েটি। তখনই সেখানে ছুটে আসে লিসা। সে ছুটে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে নেয়। এবার যেন তার মন একটু শান্ত হয়। বাচ্চাটিকে ফিরে পেয়ে পুরো পরিবার যেন স্বস্তি অনুভব করে। অন্যদিকে জঙ্গলের মাঝের ওই গোরস্থানে সেলিম তখনও অজ্ঞান ছিল। তার কাছে এসে তার জ্ঞান ফেরায় সালামাত এবং কাসনো। তারা এখন আসল দুনিয়াতে চলে এসেছিল। তাই সালামাত এখানে সেলিম এবং কাসনোকে বলে দ্রুত জোকোর বাড়িতে ফিরে যেতে। এরপর সে গাছের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায় বুথকে। বুথ হলো সেই লোকটি যে কিনা মিমিনকে ভালোবাসত। এটা সেই আত্মাটি ছিল যে কিনা সবসময় গাছে পা ঝুলিয়ে বসে থাকত। ওই আত্মাটিই মূলত মিমিনকে শান্ত করতে আজ রাতে সালামাতকে সাহায্য করেছিল, কেননা বুথ হলো সালামাতের পূর্বপুরুষ। এখন এই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সালামাত জোকোদেরকে জানায় যে মিমিন সারা জীবন এখানেই থাকবে, তার আত্মা এখান থেকে কোথাও যাবে না। তাই তাদের জন্য ভালো হবে যত দ্রুত সম্ভব বাচ্চাটিকে নিয়ে তারা এখান থেকে চলে যাক। এমনিতেই ডাচদের রাজত্ব থাকাকালীন এখানে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, যার জন্য অনেক আত্মারাই এই জঙ্গলে আটকে আছে। জোকোও ঠিক করে নিয়েছিল যে ওই দিনই তারা চলে যাবে। এখন এই পুরো ঘটনায় লিসা বুঝতে শিখেছিল যে তার মা তাকে ঠিক শিক্ষাই দেয়। তাই সে এখানে তার মা আসিকে ধন্যবাদ জানায় তাকে একজন ভালো মা হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। তখন আসি তাকে জানায় যে একজন ভালো মা হওয়ার শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আসি নিজেও এখনো শিখছে যে সে কিভাবে একজন ভালো মা হবে। এখন ওই দিন বিকালের মধ্যেই তারা সবকিছু গুছিয়ে নেয়। লিসা এখন থেকে তার হাজবেন্ড দিনকেও সম্মান জানাতে শুরু করেছিল। তাদেরকে এইভাবে চলে যেতে দেখে সেলিম এবং কাসনো ভীষণভাবে ভেঙে পড়ে, বিশেষ করে জোকোর জন্য। তারা জোকোর সাথে একটা লম্বা সময় কাটিয়েছে, যে কারণে তারা জোকোকে নিজের বাবার মতোই দেখতে শুরু করেছিল। যাওয়ার সময় লাস্টে আসি সেলিমকে বলে যে ওই দিন ভূতে ধরার পর কাসনো তাকে মেরেছিল বলে সে যেন আবার কাসনোর উপর না রাগ করে। ফলে সেলিম এবার জেনে যায় যে কেন সে এত আঘাত পেয়েছিল। তাই তো বাইকে করে যাওয়ার সময় সে কাসনোকে হুমকি দিয়ে বলে তাদের দেনা পাওনা এখনো শোধ হয়নি। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। ওই বাড়ির বাইরে বসে দদিত বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সে বলে এই বাড়িতে থাকার কারণেই সে বড় হওয়ার পর এতটা সাহসী হয়ে উঠেছে। তখনই আমরা দেখতে পাই তার পেছনে তখনও পর্যন্ত মিমিনের আত্মা দাঁড়িয়ে আছে। তার মানে কি মিমিনের আত্মা কখনো দদিতকে ছেড়ে যায়নি? আমরা গল্পের শেষে একটা দৃশ্য দেখতে পাই, যেখানে এই বাড়ি থেকে যাওয়ার পর দদিতকে নিয়ে তার মা আসি গিয়েছিল একটা দোকানে তাকে ইলেকট্রিক কার কিনে দিতে। সেখানে গিয়ে দদিত তার পছন্দের গাড়িটি বেছে নেয়। দোকানদারকে টাকা দিয়ে তার মা চলে যায় পাশের দোকান থেকে খাবার নিতে।
তখন ওই দোকানের মেয়েটি বেরিয়ে আসে দদিতকে গাড়িটি দিতে। দদিত দেখতে পায় মেয়েটির একটা বুড়ো আঙ্গুল নেই। তাকাতেই দেখা যায় এই মেয়েটি ভয়ানকভাবে দদিতের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ছোটবেলা থেকে মিমিনের আত্মা দদিতের সাথেই আছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।